শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। পাপ পাপ, এ ঘোর পাপ। এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ আর কিচ্ছু নেই। তুমি কি করতে চাইছো সেটা ভেবে দেখেছো সাধন ব্রহ্মচারী? হ্যাঁ দেখেছি, বিলক্ষণ ভেবে দেখেছি। আমি কোনো অন্যায় করছি না। নিজের মনের ডাকে সাড়া দেওয়া তো অন্যায় বলে না? বলে না? এটা অন্যায় নয়, পাপ নয়? না, এটা অন্যায় নয়। কি বলছো তুমি? তুমি তপস্বী সন্ন্যাসী, তুচ্ছ একটা নারীর জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিতে চাও? হ্যাঁ, এই তোমার তপস্যার জোর? ছি 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 ছি। আবার বলছো? যে কারণে ব্রহ্মচর্য নিয়েছিলাম সেই কাজ আমার হয়ে গেছে। এখন আমার ব্রহ্মচর্যের কিসের প্রয়োজন? এই সাধুর পোশাক ছেড়ে ফেললেও তাতে কিছু যায় আসে না, কিন্তু লোক নিন্দার ভয় আমি পাই না। সাধন, তোমার মাথা ঠিক নেই। কি বলছো নিজে জানো? তোমার এত দিনের সাধনা, এত দিনের সংযম, এসব এসব মিথ্যে করে দিতে চাইছো? এখন আমার কাছে একটাই সত্যি, মনোরমা। তুমি আমাকে আর বাধা দিতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। না, কখনো না, কখনো না। তোমার একটা কথাও আমি শুনবো না। ভালো চাও তো আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। না না না, তোমার মাথা থেকে ওই মেয়ের ভূত না নামিয়ে আমি কোথাও যাব না। তৈরি হও সাধনানন্দ, আজ তোমার শেষ দিন কিংবা আমার শেষ দিন। এখনই তার ফয়সালা হয়ে যাবে। ক্ষমতা থাকে তো নিজেকে বাঁচাও। সাধন ব্রহ্মচারী, সাবধান! শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প ধর্মের কল। গ্রামের লোকজন হৈমবতীকে রাজপুরের রাজরানী বলে ডাকত। 7টি ছেলে মেয়ে তার। ঘর জোড়া, সন্তান, স্বামী ভরা সংসার নিয়ে হৈমর সুখ কিছু কম ছিল না। তবে শৈশবে কোনো এক জ্যোতিষী বলেছিলেন হৈমর কপালে সুখ ধরবে না। কথাটা সত্যি হয়েছিল অবশ্য। কপালে সুখ ধরেনি বলেই কপাল ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে। 7 ছেলেমেয়ের 5 জনই অকালে চলে যায়। আর তার সব থেকে সাধের ছেলে শশীভূষণকে সে কোন ছোটবেলায় চুরি করে নিয়ে গিয়েছিল সন্ন্যাসীর দল। গ্রামের মাঠে সেই যে সংক্রান্তির মেলা দেখতে গিয়েছিল বছর 12-র ছেলেটা, আর সে ফিরে আসেনি। মাঠে তাঁবু খাটিয়ে বসে থাকা সন্ন্যাসীর দলেরও আর সেদিন থেকে পাত্তা নেই। শশীভূষণ লেখাপড়ায় সেই গ্রামের মধ্যে সেরা ছিল। নতুন জিনিস শেখার আর জানার শখ তার বরাবর বেশি। সেই শেখানোর ছলেই ছেলেটাকে নিয়ে চলে গেছে সাধুর দল। পাগলের মতো গ্রাম থেকে গ্রামে ছেলেকে খুঁজে বেরিয়েছে হৈমবতী। কোথাও তাকে পায়নি। তারপর থেকেই সে যেন কেমন চুপ হয়ে গেছে। তার উপর হীরালালটাও এমন অকালে চলে গেল। বছর 17 বয়স হয়েছিল তার। 3 দিনের জ্বরে অমন একটা জোয়ান ছেলে চলে যাবার পর খুব ভেঙে পড়েছিল হৈমবতী। তার স্বামী ব্রজহরির বুকটাও একেবারে খান খান হয়ে গিয়েছিল। এখন অবশ্য বেশ কিছুটা সামলে উঠেছে হৈম। তবে প্রতিবেশী পদ্মরানী ছাড়া কারো সঙ্গে আর বিশেষ কথাবার্তা বলে না সে। স্ত্রীকে নিয়ে ব্রজহরির চিন্তাও কিছু কম নেই। সেদিন হাট থেকে ফিরে স্ত্রীকে ডেকে ব্রজহরি বলল, ওগো শুনছো? কোথায় গেলে গো? শুনছো? হ্যাঁ বলছি ওই পদ্মগিন্নি বলছিলেন যে ওই ও যে হৈমো নিজেই আসছে। হ্যাঁ আছি গো। কই গেলি বউ? একবার বাইরে আয় দেখি। আরে এসো না, একবার বাইরে এসো। যাচ্ছি যাচ্ছি। ওহো, এই যে পদ্ম দিদি, এসো 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 এসো। এই যে বউ, তা বলি এত সকাল সকাল যে? শোন না, এসেছি একটা খবর দিতে। তা হ্যাঁ রে বউ, কাশি যাবি? কাশি? ওই চাটুজ্জেদের বাড়ি থেকে সবাই যাচ্ছে। ওরাই বলছিল বাবা বিশ্বনাথের কাছে গেলে মানুষের বিপদ আপদের অনেক সুরাহা হয়। বিশ্বনাথ? তাই বলছিলাম আর কি, চল না একবার বাবা বিশ্বনাথকে দর্শন করে আসবি। আচ্ছা দিদি, আমি একবার ওর সঙ্গে
কথা বলে দেখি। হ্যাঁ, তা বেশ বেশ, তাই বল মা, তাই বল। আচ্ছা শোন, আমার মেলা কাজ পড়ে আছে, আমি চললাম এখন। হ্যাঁ চললাম, চললাম রে, আসি। ব্রজহরি যখন ভাত খেতে বসল, পাশে বসে পদ্মরানীর কথাটা তাকে বলল হৈমবতী। কথাটা খারাপ নয়। এই দারুণ শোক কাটিয়ে উঠতে গেলে তীর্থ ভ্রমণ ছাড়া আর কোনো উপায় নেই। ভালোই তো হয়। কদিনের জন্য কাজকর্ম বন্ধ করে স্ত্রীকে নিয়ে কাশী যাবে বলেই ঠিক করল ব্রজহরি। তারা অবশ্য চাটুর্যেদের সঙ্গে যাবে না, নিজেরাই যাবে। কিন্তু হৈমবতী কাশী যাবে শুনে মনোরমার আহার নিদ্রা উড়ে গেল। হৈম কাকিমার সঙ্গে সেও কাশী যেতে চায়, আর তাই কেঁদে কেটে একেবারে অস্থির করে তুলল সে। ও মা, আমি হৈমখুড়ির সঙ্গে যাব। মনোরমার পরিচয়টা এবার বরং দিইনি। মনোরমা হলো হারাধন চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে। লোকে বলে মেয়ে তো নয়, সাক্ষাৎ প্রতিমা। তা কথাটা তারা ভুল কিছু বলে না। মনোরমার যেমন রূপ তেমন গুণ। মেয়েটার রূপের কথা গ্রামের সকলের মুখে মুখে ফেরে। বিক্রমপুরের এক কুলীন ব্রাহ্মণের সঙ্গে মেয়ের বিয়েও দিয়েছিলেন হারাধন। তবে দুবেলা মাছ ভাত খাওয়া আর মাথায় সিঁদুর দেওয়া ছাড়া মনোরমার সধবা চিহ্ন বলতে আর কিছুই ছিল না। তাই তার সেই কুলীন স্বামী যেদিন শ্মশান যাত্রা করল, সেদিন মনোরমার চোখে জলের লেশ মাত্র ছিল না। মা বাবার হাত ধরে বাপের বাড়িতে ফিরে এসেছিল সে। তবে কঠিন বৈধব্যের নিয়ম যে তাকে নাগপাশে বাঁধতে পারেনি, তার একমাত্র কারণ হল হৈমবতী। ছোট থেকেই এই মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছে হৈমবতী। এবার তার জেদের কাছে সমাজের রক্তচক্ষুকে হার মানতে হলো। সেই থেকে হৈমবতী তার দ্বিতীয় মা। তার সঙ্গে কাশী সে যাবেই, জেদ ধরে একরকম অনশন শুরু করে দিল এবার মনোরমা। শেষে মনোরমার মা মনোরমার বাবা হারাধন চট্টোপাধ্যায়কে বললেন, হ্যাঁ গো, বলি কি, তুমি আর অমত করো না। হৈম ঠাকুরজি তো যাচ্ছেই, তার সঙ্গেই থাকবে না হয়। মেয়েটাকে যেতে দাও না গো। কি গো, তুমি কি খেপেছ নাকি মনোরমা? হ্যাঁ, ওদের মনের অবস্থা তুমি জানো না। ছেলে হারানোর দুঃখ ভুলতে কাশী যাবেন ওরা। তবু ইচ্ছে হলে মাস কয়েক হয়তো থেকেই যাবেন। সেখানে মনও গিয়ে কি করবে শুনি? তাকে নিয়ে আবার না জানি কি মুশকিলে পড়বেন। না 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 না, ওর যাওয়ার কোনো দরকার নেই। শোনো না, হৈম ঠাকুরজি থাকলে মনও কোনো ঝঞ্ঝাট করবে না। দেখো তুমি, আমি তোমাকে বলছি। বলছো? হ্যাঁ, তাছাড়া চিঠিতে তো খবরাখবর সব নেবেই। তেমন বুঝলে তুমি না হয় মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবে। কি গো, মেয়ের জন্য এইটুকু করতে পারবে না? হ্যাঁ বলো। বেশ, তুমি যখন বলছো যাই একবার ব্রজহরিবাবুর সঙ্গে কথা বলে আসি। আচ্ছা আচ্ছা, সেই ভালো। ব্রজহরি আর হৈমবতীর যে কোনো আপত্তি থাকবে না সে কথা বলা বাহুল্য। বরং মনোরমাকে পেলে হৈমবতীর মন ভালো থাকবে, এ কথাটা ভেবে অনেকটা নিশ্চিন্তই হলো ব্রজহরি। তাই পুরনো একটা টিনের ট্রাঙ্ক গুছিয়ে মহানন্দে হৈমবতীর সঙ্গে কাশীর পথে চলল মনোরমা। কাশীর রেলপথ সবে সবে চালু হয়েছে, তাই কাশী যাওয়ার ঢল নেমেছে। আগে নৌকোয় কাশী পৌঁছতে 1 মাসের বেশি লেগে যেত, এখন মাত্র 2 দিনে চলে যাওয়া যাবে। এমন অদ্ভুত কাণ্ড কেউ কখনো ভাবতেই পারেনি, এ গায়ের কলুগিন্নিও ভাবেনি। সত্যিই যখন মনোরমাকে নিয়ে কাশী যাওয়ার জন্য তৈরি হলো হৈমবতী, তখন কলুগিন্নিও এসে একেবারে হৈমবতীর পায়ের ওপর কেঁদে পড়ল। দেখো দিদি গো, পা ধরলি কেন? আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো না। আচ্ছা আচ্ছা, না, তোমাদের দুটি সেবা করে পেশাদ পাবো দিদি। হ্যাঁ হ্যাঁ, তা নয়। বাবা বিশ্বনাথকে এই চোখে একবার দর্শন করে আসি। বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তো বাবা, তুমিও আমাদের সঙ্গে যাবে। ওরে বাবা, কি মুশকিল, আমার পাটা তো ছাড়ো এবার। এবার যাও 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 যাও, গিয়ে যা নেবার তাড়াতাড়ি গুছিয়ে নাও গে। পরশু রওনা হব, জানো তো। যাওয়ার দিন অবশেষে ঠিক হলো 28শে ফাল্গুন। তার আগের 3টে দিন মনোরমার রাতে তো আর ঘুমই এলো না। কাশীর বিশ্বনাথের জন্য যত না টান, তার চেয়ে
রেলগাড়িতে চড়ার টানটা অনেক বেশি। গরুর গাড়ি চড়ে মগরা স্টেশনে এসে নামতেই মনোরমার বুকের রক্ত চলকে যেন মাথায় গিয়ে পৌঁছলো। বাপরে, কত লোক, কত লোক! তাদের সারা গ্রামেও বোধহয় এত লোক নেই। আর রেলগাড়ি যখন এলো তখন তাকে পায় কে? আনন্দে উত্তেজনায় সে যে কি করবে ভেবেই পেল না। সারাক্ষণ তার কত যে কথা, কত যে বিস্ময়, আর কত যে জিজ্ঞাসা, তা বলে শেষ করা যাবে না। মোগল সরাইয়ে নেমে রাজঘাটের ট্রেন ধরতে হয়। রাজঘাট স্টেশনটা গঙ্গার এই পারে, ওপারেই কাশী। দূর থেকে মন্দিরের চূড়োগুলো সব সার সার দেখা যাচ্ছে। গোটা ট্রেনের লোক সেদিকে তাকিয়ে জয় বাবা বিশ্বনাথ বলে জোর হাত মাথায় ঠেকাল। অপলকে সেদিকে তাকিয়ে চোখের জলে ভাসতে লাগলো হৈমবতীও। হাত জোর করে মনে মনে সে প্রার্থনা জানালো, মা, আমার মনস্কামনা পূর্ণ করো মা। এত সাধু সন্ন্যাসী এখানে তোমাদের সেবা করছে, তাদের মধ্যে যেন আমার ছেলেটাকে খুঁজে পাই মা। দেবাদিদেব মহাদেব, এক দুঃখিনী মাকে খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর, ফিরিয়ে দিও না ঠাকুর, ফিরিয়ে দিও না। জয় বাবা বিশ্বনাথ। আরে বাবারে, কত বড় সার দেখো একটা! এই ময়লা দেখে নোংরা রয়েছে ওখানে। বাপরে বাপ, কি সরু গলি! গায়ের উপর দিয়ে যাচ্ছে একেবারে। এই সন্ডা গন্ডা পান্ডা সব। বাবু, আপনার পান্ডাকে? হ্যাঁ, পান্ডা ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না। আছে কি কেউ? না, তেমন তো কেউ নেই। পান্ডা লাগলে নিয়ে যান, সস্তায় পুজো করে দেবো। আসলে আমরা আজই এলাম তো, তাই। কিছু অসুবিধা নেই বাবু, আমি আপনাদের দর্শন করিয়ে দিব। আসুন আমার সঙ্গে, আসুন। আচ্ছা আচ্ছা, আসুন মাঝি, আসুন। তা বলছি কি, মা গঙ্গাতে ডুব দিয়েছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, গঙ্গা স্নান হয়েছে বাবা, গঙ্গা স্নান হয়ে গেছে। বেশ বেশ বেশ, চলুন তবে। চলো। জয় ভোলেনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বিশ্বনাথ। আসুন আসুন আসুন, পা চালিয়ে আসুন। ফুল, মালা, ধূপ, মিষ্টি, ফল টল কিনে পান্ডার সঙ্গে সপরিবারে বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হল। শিবের মাথায় জল ঢালার সময়ও হৈমবতীর চোখ দুটো আশপাশে আকুল হয়ে খুঁজে চলল। কেন কে জানে, কাশীতে নামার পর থেকেই হৈমবতীর মন বলে চলেছে যে সেই 12 বছর আগে হারিয়ে যাওয়া তার ছেলেটা এখানেই আছে, এখানেই তাকে খুঁজে পাবে হৈম। মায়ের মন তো, যেখানে যত সাধু সন্ত দেখছে ব্যাকুল হয়ে সেদিকে তাকিয়ে থাকে হৈম। এখানে এই ভিড়ে সে কি আছে? তাকে চিনতে পারবে তো হৈম? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। পৃথিবীতে কোনো মা তার সন্তানকে চিনতে পারেনি এমন কখনো হয় নাকি? ব্যাকুল হয়ে খুঁজে চলে হৈমবতী। বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে পান্ডা তখন তাদের কাল ভৈরব মন্দিরের দিকে নিয়ে চলেছে। পথে পড়ল জয়ানন্দ স্বামীর মঠ। সেই মঠের সামনে দাঁড়িয়ে পান্ডা জিজ্ঞাসা করল, মাইজি, জয়ানন্দ স্বামীজিকে দেখবেন? ভারী মহাত্মা আছেন উনি। আরে বাবা, কাশীতে কি মঠের অভাব নাকি? কত স্বামীজিকে আর দেখে বেড়াবো পান্ডা ঠাকুর, বলো তো? না মানে ওই, আগে বরং মন্দিরেই যাই, মন্দির দর্শন করে তারপর না হয়। না গো না, চলো না। আমাদের পান্ডা ঠাকুর যখন বলছেন, তখন নিশ্চয়ই ইনি কোনো নামী সাধুই হবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত বড় সাধু। একবার না হয় গিয়ে দেখেই এলাম। তুমি কি জানো না, সাধু দর্শনে কত পুণ্য হয় গো? মাইজি সহি বাত বলেছেন। আসুন বাবু, আসুন, একবার দেখেই যান। যাবে বলছো? আচ্ছা, চলোই না হয়। চলো একবার দেখে আসি। চলুন। নিয়ে যাও বাবা, মাইজিকে ধরে ধরে নিয়ে যাও। আমি আসছি। হৈমবতীর টানটা ব্রজহরিও জানে। টান তারও বড় কম নয়, কিন্তু কাশী কিংবা গঙ্গাসাগরে সাধুর ভিড় ঠেলে সেই 12 বছর আগেই হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়াটা একেবারেই অসম্ভব বলেই মনে করে ব্রজহরি। হায় রে মায়ের মন,
মনটা বড় ভারী হয়ে এলো তার। হৈমবতী আর মনোরমাকে সঙ্গে নিয়ে পাণ্ডা ঠাকুরের পিছন পিছন জয়ানন্দ স্বামীর মঠে এসে ঢুকলো ব্রজহরি। ও মা, কি সুন্দর! বাহ, বেশ সুন্দর। সত্যি সে এক দেখার মতো জায়গা বটে। মঠে ঢুকতেই সামনে বিরাট উঠোনে তুলসী মঞ্চ, তাকে পেরিয়েই একটা চওড়া দালান, মনটা ভরে গেল বাবা, মনটা ভরে গেল। আর সেই দালান পেরিয়ে একটা বড় ঘর। ঘর থেকে মন্ত্রপাঠের আওয়াজ ভেসে আসছে। তাদের সঙ্গে নিয়ে সেই ঘরে এসে দাঁড়ালো এবার পাণ্ডা। ওই দেখুন মাঝি, ওই যে চৌকিতে বসে আছেন যে বাবাজি, উনি জয়ানন্দ। মাথায় হাত তুলে প্রণাম করেন মা। প্রণাম বাবা, প্রণাম। পাণ্ডা ঠাকুর, এই যে যারা তার সামনে ওই মাটিতে বসে আছে, এরা কারা? এনারা সকলে সব বাবার শিষ্য, বাবার কাছে পড়াশুনো করেন। হ্যাঁ, ওই যে দেখছেন ওই ডান দিকে যিনি বসে বসে পাঠ পড়ছেন, উনি ব্রহ্মচারী সাধন আছেন, বাবার সবচেয়ে কাছের শিষ্য। বহুত বড়িয়া দিমাগ আছে ওই সাধনানন্দের, বহুত লেখাপড়া করেছেন। পাণ্ডার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে চেয়ে দেখল হৈম, আর দেখেই সে চমকে উঠল। 12 বছর আগে শেষবার যাকে দেখেছিল হৈম, 12 বছর পরে আবার তাকেই দেখছে। তো সেই রকম মেরুদণ্ড টান করে বসে থাকা, মন দিয়ে কিছু শুনতে গেলে মাথাটা অল্প উঠে থাকা, ডান ভুরুর কাজটা দূর থেকে দেখলে মনে হয় বুঝি কামানো, আসলে ওটা আড়াআড়ি একটা কাটা দাগ। এমনকি ডান গালের তিলটা পর্যন্ত মিলে যাচ্ছে। এই তো শশী। হ্যাঁ, শশী ছাড়া আর কেউ হতেই পারে না। চোখের জলে মনের আবেগে সেই কথাটা বলতে স্বামীর দিকে তাকিয়ে হৈমবতী দেখল ব্রজহরিও সেই নবীন ব্রহ্মচারীর দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মা চিনতে পারলে বাবা চিনবে না কেন? তাদেরই তো সন্তান। পাঠ শেষ হওয়া অবধি সেখানেই দাঁড়িয়ে রইল তারা। আমার গলাতে গল্পটা শুনছিলেন তো? হৈম কি ফেরত পাবে তার 12 বছর আগের হারিয়ে যাওয়া ছেলেটিকে? নিশ্চয়ই শোনাবো এর পরবর্তী অংশ। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, নটার গল্প চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আজ তাহলে এই অবধি থাক, আবার কাল হবে, কেমন? ও হ্যাঁ, সাধনানন্দ, আগে গুরুজি, তুমি ঘরে গিয়ে কাশী মাহাত্ম্যম অনুবাদের কাজটা শেষ করো। বেশ। সভা ভঙ্গ হলো। গুরুজি উঠে যেতেই নিঃশব্দে নিজেদের আসন গুটিয়ে সন্ন্যাসী ব্রহ্মচারীরা যে যার ঘরের দিকে চলে যেতে লাগলো। সাধনানন্দ তার আসন, বই আর কলম নিয়ে ধীর পায়ে বেরিয়ে আসছে। একটু যেন তামাটে রং তার, তবে চেহারাটা খুব উজ্জ্বল আর কপালটাও বেশ উন্নত। মাথার ওপর চুলের গোছাটা চূড়ো করে পরিপাটি বেঁধে রাখা, গায়ে সাদা উত্তরীয়, পরনে সাদা ধুতি, কপালে মেটে রঙের চন্দন দিয়ে ছোট্ট একটা ত্রিশূল আঁকা। মুখ দিয়ে যেন বিদ্যুতের ছটা বেরিয়ে আসছে। সেদিকে বিহ্বল হয়ে চেয়ে থাকতে থাকতে অস্ফুট স্বরে হৈমবতী ডেকে উঠল, শশী, শশী ভূষণ। কে? এই নামে কে ডাকলো? কে ওখানে? মা, তুমি এই তো আমাদের শশী। শশী, এই তো শশী, আমার শশী। এই তো এই দেখো, আমি তোমায় বলেছিলাম না, আমাদের শশী। আমি ঠিক চিনেছি। দেখো, মায়ের চোখ কি কখনো ভুল করতে পারে? ও বাবা, বাবা শশী। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা মহেশ্বর। তুমি আছো ঠাকুর, তুমি আমার স্বপ্ন সার্থক করেছো বাবা। তুমি দক্ষিণী মায়ের কথা শুনেছো বাবা। হ্যাঁ, এই আমার ছেলে, এই আমার ছেলে পাণ্ডা ঠাকুর। ও আমার ছেলে। সেই 12 বছর আগে হারিয়ে গিয়েছিল। বলেন কি মাইজি? আপনাকে যে কি বলে পাণ্ডা ঠাকুর, আপনি এই নিন এই দুলটা,
সোনার তুই না, না, না। না না মাঝি ওসব কিছু লাগবে না। আমরা খুশি হয়ে তোমাকে দিচ্ছি। আপনি ছেলেকে পেয়েছেন, বাবা বিশ্বনাথের কৃপা। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথ। জয় বাবা বিশ্ব। কিন্তু মা, তোমরা এখানে কি করে জানলে? বাবা, বাবা শশী, আমাদের পান্ডা ঠাকুর এখানে নিয়ে এসেছেন বাবা। আমি নিয়ে এসেছি। সাধু দেখতে এসে তোমাকে দেখতে পেয়েছি বাবা। আচ্ছা আচ্ছা, জানি কি করে সে যে গ্রাম থেকে কোথায় হারিয়ে গেলে। সে অনেক গল্প বাবা। ও, এখানে দাঁড়িয়ে মানে সত্যি তো এখানে দাঁড়িয়ে কি এত কথা হয়? বলো দেখি এ কি অন্যায়। ও বাবা, শশী শশী আয় বাবা, আয় আমাদের সঙ্গে আয় বাবা। মা, তোদের গুরুমশাইকে বলে আসিস, বুঝলি? তুই তোর মায়ের কাছে থাকবি বাবা। যা যা যা, শিগগির যা। কেদারঘাটের কাছে আমাদের বাসা। চল বাবা চল, আর আমরা তোকে কোথাও ফেলে যাব না বাবা। চল চল আমাদের সঙ্গে চল বাবা। মা এটা হয় না। গুরুদেবকে এসব বলা যায় নাকি? আর তাছাড়া আমি আশ্রমে থাকি মা, এখন আর আমার পক্ষে সংসারে গিয়ে থাকা সম্ভব নয় মা। কেন নয় বাবা? হ্যাঁ, মায়ের সঙ্গে বুঝি ছেলে থাকতে নেই? এই কি তোদের শাস্ত্রে লেখা আছে বল বাবা? হ্যাঁ, কিন্তু ছেলে যদি সন্ন্যাসী হয়, সে আর বাড়িতে গিয়ে থাকতে পারবে না। সন্ন্যাসী? কি বললি তুই? তুই সন্ন্যাসী হয়েছিস নাকি? ওগো ওগো, আমার কি হবে? আমি কথা বলছি, দাঁড়াও। আমার শশী। দেখো বাবা, তুমি যদি সন্ন্যাসী হয়ে থাকো তাহলে তোমার গেরুয়া কাপড় নেই কেন? না বাবা, আমি এখনো সন্ন্যাসী নই বটে, তবে খুব শীঘ্রই হয়ে যাব। আমি এখন ব্রহ্মচারী। ও, আর 2-1 বছরের মধ্যেই আমার সন্ন্যাস হয়ে যাবে। এই অবস্থায় আমি কোনো গৃহস্থর ঘরে গিয়ে থাকতে পারবো না বাবা। আচ্ছা, তুমি মাকে একটু বোঝাও, আমাকে ক্ষমা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে হবে খন। তোকে থাকতে হবে না বাবা, কিন্তু তুই একবার গিয়ে দেখে তো আসতে পারবি। তাই চল বাবা, আমরা কোথায় আছি অন্তত দেখে আসবি। দেখতে আচ্ছা চল। আচ্ছা আচ্ছা, শোনো আমার কথাটা। আজ নয় আজ না। আমি কথা দিচ্ছি, কালকে ঠিক যাব। কেদারঘাটের কাছে তোমাদের বাসা আমি ঠিক খুঁজে নেব মা, নিশ্চিন্তে থাকি। কিন্তু শশী, যাকে আমার জপের সময় হয়ে এসছে, বাবা আমি আসি মা। আমি তোর পথ চেয়ে থাকবো বাবা। হ্যাঁ বাবা, আমি তোর পথ চেয়ে থাকবো। আমি যাব মা, নিশ্চয়ই যাব। তুক্কা তুক্কা, তুমি আমাদের বাড়িতে এসো বাবা। তার বাবা মায়ের সঙ্গে আবার যে দেখা হয়ে যাবে এ কথা স্বপ্নেও ভাবেনি শশী। নিজের নামটাকেই তো ভুলতে বসেছিল সে। আচমকা তার মা ওই ছেলেবেলার নামে ডেকে ওঠার পর থেকে ব্রহ্মচারী সাধন যেন এক ঝটকায় আবার শশীভূষণে ফিরে গেছে। তার বাবা মা, তার গ্রাম, তার সেই ফেলে আসা ছোটবেলা, একের পর এক ছবি যেন তার চোখের সামনে ভেসে উঠল। একের পর এক তীর্থ আর অসংখ্য শাস্ত্রের নিচে সেই পরিচয়টাই এতকাল চাপা পড়েছিল। কি এক অদ্ভুত আনন্দে ভাসতে ভাসতে পায়ে পায়ে কখন যে কেদারঘাটে সে পৌঁছেছে শশী, তা সে নিজেও বুঝতে পারেনি। ঘাট থেকে একটু দূরে পানগলির মধ্যে মহেশ ভবন। পরিবার পরিজনদের নিয়ে সেখানেই উঠেছে ব্রজহরি। মহেশ ভবন খুঁজে পেতে দেরি হলো না সাধন ব্রহ্মচারীর। 2-4 বার কড়া নাড়ার পরে একতলার দরজা খুলে বেরিয়ে এলো কলুগিন্নি। ওমা, সাধু বাবা, পেন নাম হয়, সাধু বাবা, পেন নাম হয়। আমার কি কপাল! কার খোঁজে এসেছেন বাবা? বামন ঠাকুর আর বামন দিদি তো এখন নেই। এত কথা বলছো গো বউ? কাকিমা ফিরে এলো বুঝি? কই, কোথায়? না গো, সাধু বাবা। ও মা, এই যে সাধু ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে হ্যাঁ, আমি ব্রহ্মচারী সাধন। মা বাড়িতে নেই বুঝি? মা? ও, তুমি কি হৈম কাকিমাকে খুঁজছো সাধু ঠাকুর? কাকিমাই এলো বলে। আসলে আজ আর সকালে উঠতে পারিনি বলে কাকিমা আমাকে না নিয়েই বিশ্বনাথ দর্শনে চলে গেছে।
আমি উঠে দেখি ঘর খালি। বউ বলল কাকিমা নাকি কাকাবাবুর সঙ্গে সকালে উঠেই চলে গেছে। আচ্ছা, আমাকে না নিয়ে কেন গেল বলো তো? আমার জন্য তো একটু অপেক্ষা করলে। নিজের মনে কত কি যে বলে যাচ্ছিল মনোরমা। সদ্য ফোটা কুঁড়ির মতো এই সকালবেলায় মুখখানি যেন তার টল টল করছে, দাঁতগুলো একেবারে মুক্তোর মতো। অল্প একটু ঘাড় বেঁকিয়ে তার কৌতূহলী চাউনি দেখে একবার অন্তত থমকাবে না এমন মানুষের জন্মই হয়নি। অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল শশী। মেয়েটার কোনো চেনা অচেনা ভেদ নেই। প্রজাপতির মতো রঙিন এই মেয়েটার শরীরে সাদা থান দেখে মনটা একটু ভারী হয়ে গিয়েছিল তার। বাংলার বেশিরভাগ মেয়ের মতোই এই মেয়েটাও সেই দুষ্ট গ্রহের হাত থেকে বাঁচতে পারেনি, এটা ভেবে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শশীভূষণ। চলে যেতে গিয়েও কি ভেবে আবার পিছন ফিরে তাকালো। শাড়ির আঁচলটা একটা আঙুলে পাকাতে পাকাতে দাওয়ার একটা খুঁটি ধরে মনোরমা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। শশী বলল, আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আমি মনোরমা গো সাধু ঠাকুর। আচ্ছা, আমার বাবার নাম হারাধন চাটুজ্জে। আমরা আসলে আচ্ছা, তোমার পরিচয়টা বললে না যে? বললাম যে কি? আমার নাম ব্রহ্মচারী সাধন। ও, জয়ানন্দ স্বামীর মঠে আমি থাকি, সেখানেই পড়াশোনা করি। ও মা, সাধুরা আবার বুঝি ছোট ছেলেদের মতন পড়াশোনা করে? উত্তর দিতে গিয়েও মনোরমার হেসে কুটিপাটি হয়ে যাওয়া মুখখানির দিকে অপলকে তাকিয়ে রইল শশীভূষণ। এমন ঝর্ণার মতো করে কেউ হাসতে পারে এতদিন যেন সে তা জানতই না। এদিকে তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সাধু বাবার অপমান হয়েছে মনে করে কলুগিন্নি মনোরমাকে কিছু একটা বলে সতর্ক করে দিল। কিন্তু সেসব কিছুই আর শশীর কানে পৌঁছল না। মনোরমার দিকে এক দৃষ্টে চেয়েই রইল সে। শশী? আচমকা পিছন থেকে তার নাম শুনতে পেয়ে মুখ ফিরিয়ে তাকালো শশীভূষণ। শশী, কতক্ষণ এসেছিস বাবা? আয় 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 বাবা। ওই জন্যই আমার বুকের ভেতরটা কেমন যেন একটা করছিল। ছেলে দরজায় দাঁড়িয়ে আছে আর মা কি নিশ্চিন্তে থাকতে পারে? আয় বাবা, আয় আয় ভেতরে। ছেলে বলে কাকে ছেলে বলছো গো বামুন দিদি? সাধু ঠাকুর আবার তোমার ছেলে হলো কখন? ও সাধু হোক আর যাই হোক, ও হলো আমার শশী, বুঝলে কলুগিন্নি? কি বলছো শশী? সেই যে আমাদের ছেলেটা সেই 12 বছর আগে হারিয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? হ্যাঁ, সেই সাধুদের সঙ্গে হারিয়ে যাওয়া ছেলে। ও হলো আমার সেই হারানিধি, আমার শশী। আমার শশীকে বাবা বিশ্বনাথ আবার পাইয়ে দিয়েছে। জয় বাবা, জয় বাবার বিশ্বনাথ। কি সোনার চাঁদ ছেলে ছিল গো তোমার। সত্যি বামন দিদি, সত্যি তুমি হলে সাক্ষাৎ দেবী। নইলে নইলে এমন কপাল আবার কারো হয় নাকি? জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা। ব্রজহরি আর হৈমবতীর সঙ্গে বাড়িতে এসে ঢুকল শশীভূষণ। নিজের হাতে রান্না করে প্রাণ ভরে খাইয়ে দাইয়েও হৈমবতীর যেন আশ মেটে না। না না মা, আর দিও না, আর দিতে পারবো না। সুযোগ বুঝে গলায় আঁচল দিয়ে শশীভূষণের সামনে ঢিপ করে একটা প্রণাম ঠুকে গেল কলুগিন্নি। কিন্তু মনোরমা ঠিক কি করবে তা সে বুঝতেই পারল না। এতক্ষণ ছিল সাধু ঠাকুর, এখন হয়ে গেল হৈম কাকিমার ছেলে। তার সামনে ঘোমটা দিতে হবে নাকি প্রণাম করতে হবে, তাকে কি বলে ডাকতে হবে, সে কিচ্ছুটি বুঝতে পারল না। হৈম কাকিমা যা যা রান্না করছে নিজে হাতে করে সেসব পরিবেশনও করে যাচ্ছে মনোরমা। তবে কোনো রকমে পাশ কাটিয়ে দূর থেকে থালাবাটি নামিয়ে রেখেই চলে যেতে পারলে সে যেন বাঁচে। তবে মনোরমার মনে হলো এই সাধু ঠাকুরেরও বলিহারি। কেমন মানুষ যেন, বারে বারেই তার এটা চাই ওটা চাই, পানি চেয়ে খেলো দুবার। বলছি মা, আর একটা পান দেবে গো? এই যে বাবা, পাঠাচ্ছি। যা মনু যা, পানটা দিয়ে আয় ছেলেটাকে। এই যে পান দিয়ে গেলাম। বড় বেশি তাড়া মনে হচ্ছে। হ্যাঁ, তা একটু আছে, এখনো অনেক কাজ বাকি।
পানটা নিয়ে নিলে ভালো হয়। তা তুমি সাধু সেবা করতে জানো না? গলায় আঁচল জড়িয়ে সামনে বসে জোর হাতে সাধু সেবা করতে হয়। এভাবে ঠক করে কেউ নামিয়ে রেখে যায় না। সাধু? এখানে সাধু কই? কেন কেন কেন? এই জলজান্ত বসে আছি, দেখতে পাচ্ছ না? উমা, দেখতে কেন পাবো না? হৈম কাকিমার সেই 12 বছর আগের হারিয়ে যাওয়া ছেলেকে দেখতে পাচ্ছি তো। সেই ছেলেই দুদিন পরে সাধু হবে। শোনো, সাধুও যা, ব্রহ্মচারীও তাই। ওসব তুমি বুঝবে না। হ্যাঁ, নাও নাও নাও, এখন সাধু সেবা করো। যাও, ওই হাত পাখাটা নিয়ে এসে একটু হাওয়া করো। সাধু সেবা করব? বলি, সাধুরা তো মঠে থাকে, এভাবে বাড়িতে এসে বসে থাকে নাকি? আমি বাড়িতে বসে আছি তোমায় কে বলল? আমি আমার মায়ের কাছে আছি। মা যেখানে থাকেন সেটাই স্বর্গ, জানো না? বাবা, স্বর্গ? জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী। তা তোমার জননী তো রান্নাঘরেই বসে আছে গো, তা সেখানে গেলেই হয়। হ্যাঁ, মানে ইয়ে দেখো মা, আমি তাহলে আজকে আসি গো। ও মা, এ কি কথা? হ্যাঁ, এর মধ্যেই চলে যাবে কি রে? সবে তো দুপুরবেলা হলো, আর একটু থাক না বাবা। কাজ সামলে তোর কাছে তো এখনো একটু বসতেই পারলাম না। দুদণ্ড একটু বসবো, দুটো কথা যে কইব। ওরে মনো, ও ঘর থেকে মিষ্টির হাঁড়িটা আন না রে মা। না না মা, আর খাবো না, আর খাবো না। আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি, আর আমাদের এত খাবার নিয়ম নেই। বললে কি হয় বাবা? আর বেশি খেলে পড়াশোনা করতে পারবো না। সন্ধ্যেবেলা ঘুম পাবে, তারপরে পড়াশোনা নষ্ট হবে। সন্ধ্যেবেলা পাঠ আছে, জানোই তো। একটা মিষ্টি। হৈমবতীর অজস্র কান্নাকাটি সত্ত্বেও কেদারঘাটের বাড়িতে থাকতে রাজি হলো না শশী। তবে মা এসেছেন বলে একদিন মঠ থেকে সন্ধে পর্যন্ত ছুটি দিয়েছে তাকে। ছেলেকে নিয়ে পায়ে হেঁটে কাশী ঘুরে বেড়াবে বলে স্বামী স্ত্রী মিলে সেখানে থাকার মেয়াদটা আরও বাড়িয়ে ফেলল কয়েকদিন। কিন্তু বিশ্বনাথ আর অন্নপূর্ণার মন্দির ছাড়া আর বিশেষ কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার গরজ দেখালো না শশীভূষণ। বরং কেদারঘাটের বাড়িতে আসর জমিয়ে বসতেই তার আনন্দ বেশি। নানা ধরনের শাস্ত্রের বড় বড় শ্লোক আর সাধু বাবাদের অজস্র গল্প শুনিয়ে চমকে দেওয়ার ফাঁকে ফাঁকে সকলের হাঁ মুখগুলো বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে সে। বিশেষ করে মন দিয়ে তার নানান অভিজ্ঞতার গল্প শুনতে শুনতে মনোরমার মুখে কখনো ভয়, কখনো আনন্দ, কখনো বা উদ্বেগ খেলে বেড়ায়। আর দেখব না করেও সেদিকে চোখ পড়ে যায় শশীর। তারপর আর চোখ ফিরিয়ে নিতে পারে না সে। কি যে আছে মেয়েটার মুখে! নারী মুখ তো সে কত দেখেছে। সাধুজি করে ব্রহ্মচারীর পায়ে এসে প্রণাম করার মতো মেয়ে তো ভারতবর্ষে কিছু কম নেই। কিন্তু কই, মনোরমার মতো এমন মন টেনে রাখার মুখ একটাও তো সে কখনো দেখেনি। শশীর মনে এক তীব্র আলোর অঞ্চলে মনের মধ্যে অজস্র প্রশ্ন পাক খেয়ে ঘুরতে থাকে তার অজান্তেই। আচ্ছা, সে কি কোনো ভুল করছে, অন্যায় করছে সে? এই যে সকাল হওয়ার আশায় শেষ রাত থেকে তার ঘুম ভেঙে যায়, ভোর হতে না হতেই কেদারঘাটের বাড়ির দিকে সে ছুটে আসে, এসব কি শুধুই তার বাবা মায়ের জন্য? এখানে আসার কি আর কোনো কারণ নেই? বাবা মায়ের প্রতি সত্যিই যদি এত টান থাকতো, তাহলে এই 12টা বছরে সে তো একবারও তাদের খুঁজে বার করার কোনো চেষ্টা করেনি। সারা রাত ধরে প্রশ্নে প্রশ্নে নিজেকে ঝাঁঝরা করে তোলে সে, বারবার নিজেকে সাবধানও করে সে। নিজের কাছে কিছু গোপন করো না সাধন, নিজেকে ফাঁকি দিও না। কি চাও তুমি, সত্যি করে বলো। ওই মেয়েটা, ওই মনোরমার টানি? না 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 না, আমি কি ভাবছি? আমি আমার মায়ের কাছে যাই। কখনো না। মনোরমার জন্য কেন হবে? আমি ব্রহ্মচারী, আমার ব্রত আমি কিছুতেই ভাঙবো না, কিছুতেই না। সেই রাতে নিজের সঙ্গে নিজে খুব খানিকটা যুদ্ধ করার পরে শশী ঠিক করল যে পরদিন সে আর অমুখ হবে না, এই মঠেই থাকবে সে। 1-2 দিন না গেলেই তার সব আকর্ষণ আপনা হতেই চলে যাবে। তাছাড়া
নিজের ব্রহ্মচর্যটাও তো নিজের কাছে দেখাতে হবে। যা ভাবা সেই কাজ। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে তার পুঁথি পত্র পেড়ে নিয়ে পড়তে বসল শশী। কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার মনটা চঞ্চল হয়ে উঠল। কিছুতেই আর পড়ায় মন বসে না তার। কোনো এক অদৃশ্য শক্তি যেন কেদারঘাটের দিকেই তাকে টানতে লাগলো। নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না, বারণ করতে পারল না শশী। যেতে হবে, যেতে হবে। অলিগলি দিয়ে অবশেষে হনহন করে সেই কেদারঘাটের দিকেই চলতে লাগলো সে। ওমা, সাধু বাবা যে, তা কাকা বাবু আর কাকিমা তো তোমার মঠের দিকেই গেল, পথে দেখা হলো না? কই না তো, মঠে গেল কেন? বারে, তুমি আসছো না দেখে তোমাকে ধরে আনতে গেছে। আর চোর এদিকে নিজেই এসে হাজির। চোর? চোর বলছো কাকে? তোমার একবারও ভয় করলো না? একজন ব্রহ্মচারী কেমন কথা বলতে আছে? ঘাট হয়েছে সাধু বাবা, ঘাট হয়েছে। এই মাপ চাইছি। পাইপের নাম করবো? আচ্ছা আচ্ছা থাক। আমার আবার পায়ে কেউ হাত দিলে কাতুকুতু লাগে। তোমারও কি তেমন কিছু হয়? এসব এখন আর করতে হবে না, আমি যাই। শুধু মা এলে বলো। কিন্তু মা এলে যে কি বলতে হবে সে কথাটা আর বলতে পারল না শশী। মনোরমার চোখের দিকে তাকিয়েই রইল সে। মনোরমা তাকে চোর বলেছে, তাহলে কি তার চুরিটা ধরতে পেরেছে মেয়েটা? সে যে কেন আসে কথাটা কি আর তার কাছে গোপন নেই? মেয়েদের মন নাকি দেবতারাও বুঝতে পারেন না। আর শশীভূষণ তো নেহাতেই সাধারণ মানুষ। নারী মনের এই রহস্য সেই কি করে বুঝবে? মনোরমার চোখের দিকে তাকিয়ে বোধহয় সেই রহস্যটাই খুঁজে বেড়াচ্ছিল শশী। এমন উচ্ছল আমোদে মেয়েটাও হঠাৎ একেবারে চুপ হয়ে গেছে। তার চোখের পাতাটা কি অল্প কেঁপে উঠল? বুঝতে পারে না শশী। সেই কাঁপনটা যে চোরা পথে মনোরমার মন অবধি পৌঁছে গেছে সে কথাও জানতে পারল না সে। মেয়েটার মন জুড়ে এক অদ্ভুত ভালো লাগা, এক অজানা সুখ যেন ছড়িয়ে পড়ল। তার মুখে আর কানে আচমকা যেন অস্তরাগের আলো নেমে এসেছে। মাথা নিচু করে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝেতে আঁচড় কাটতে লাগলো মনোরমা। শশীভূষণের মনে হলো সেই আঘাতে তার বুকের ভেতরের বালির ঘরটা বুঝি চুরচুর করে ভেঙে পড়ছে। নিঃশব্দে সরে গেল সে। তবে মুখে কিছু না বললেও কারো কথাই আর কারো বুঝতে বাকি রইল না। সেদিন মঠে ফিরে এলেও বাবা মায়ের জোড়াজোড়িতে পরদিন আবার কেদারঘাটের বাড়িতে এসে দাঁড়ালো শশী। বাইরের দরজাটা খোলাই ছিল। দরজা ঠেলে নিঃশব্দে ভেতরে এসে দাঁড়ালো শশী। কে? ও, সাধু ঠাকুর। দরজা খুলে বসে আছো কেন? বাকিরা সব কই? ওই কাকাবাবু আর কাকিমা গঙ্গা স্নানে গেছে, আর বউ গেছে বাজারে। তুমি গঙ্গা স্নান করবে না? আমার শরীরটা একটু খারাপ তো, তাই যাইনি। সে কি, শরীর খারাপ? কি হয়েছে? কই কই দেখি, নাড়ি দেখি। নাড়ি দেখবে? কেন, তুমি বুদ্ধি নাকি? উফ, যা বলছি করো না। হাতটা দাও দেখি। বেশ, এই যে হাত, দেখো তো নাড়ি দেখে কি বুঝতে পারো? যা ভেবেছি তাই। কি? দেখি দেখি কপালটা দেখি একবার। ইস, এটা একদম জ্বরে পুড়ে যাচ্ছে গো। কপাল তো মারাত্মক গরম। মোটেই না, আমার কোনো জ্বর হয়নি। হয়নি বললেই হলো? তোমার নাড়ি লাফাচ্ছে রীতিমতো, কপাল গরম। আরে বাবা, আগুনের ধারে বসে আছি তো, তাই কপালটা একটু গরম হয়েছে বোধহয়। তাই নাকি? তাহলে আগুনের ধার থেকে একবার সরে এসো তো, আরেকবার ভালো করে দেখি। নিজের হাতটা দিয়ে মনোরমার হাতখানা যেন সতৃষ্ণ আলিঙ্গনে বেঁধে ফেলল সে। আরেকটা হাত দিয়ে সেই কুসুম কোমল হাতের নাড়ি ধরে বসে রইল শশী। মনোরমার পা থেকে মাথা অবধি থরথর করে কাঁপছে তখন। ভেতরের বন্ধ দরজাটা যেন চিৎকার করে বাধা দিতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না।
ভয়, একটা ভীষণ ভয় করছে তার। আবার সেই সঙ্গে অদ্ভুত একটা ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে মনোরমা। মনু, কি বলছিলাম যে না, মনোরমাও এর চেয়ে একটাও বেশি কথা বলল না, আর শশীও তার কথাটা বলে উঠতে পারল না। দুজনে দুজনের দিকে তাকিয়ে চুপটি করেই বসে রইল। হঠাৎ কলুগিন্নির গলার স্বরে তাদের চমক ভাঙল। মা, দাদা ঠাকুর যে, তা তুমি কখন এলে গো? দেখো দেখি। তাড়াতাড়ি মনোরমার হাতখানা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো শশী। বাজার করে ফিরে এসেছে কলুগিন্নি। বামন দিদিরা কি এখনো ফেরেনি নাকি? নিঘাত তাহলে বিশ্বনাথের কাছে গেছেন। এই রে, তাহলে এখন আমাকে কে নিয়ে যাবে গো? ও ও, ও দাদা ঠাকুর, দাদা ঠাকুর, তুমি কি বিশ্বনাথের কাছে যাবে? হ্যাঁ, না না, আমায় এখন মঠে যেতে হবে। উফ, বাবা, আমি যাই, মঠে যাবে? অনেকটা দেরি হয়ে গেল, যাই গো। বাবা, হ্যাঁ, আচ্ছা। বামন দিদির সঙ্গে দেখা করবে না দাদা ঠাকুর? না না, আজ আর হবে না, মাকে বলে দিও আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। মঠে ফিরে গিয়ে সারাদিন দরজা বন্ধ করে বসে রইল শশীভূষণ। তার মনে আজ তোলপাড় উঠেছে। সেই কোন ছোটবেলা থেকে ব্রহ্মচারীর কাপড় পরে ঘুরছে সে। এতদিনে তার সন্ন্যাস পেয়ে যাওয়ার কথা। নেহাতি ছেলে মানুষ বলে তখনও দেওয়া হয়নি, কিন্তু এতদিন অবধি স্বপ্নেও যা ভাবেনি সে, আজ এ কী করল? একজন নারীকে স্পর্শ করে এলো। সেই স্পর্শে প্রেম, কামনা, যৌবন সবটাই ছিল যে। এ কোন পাপে ভেসে গেল সে, যে মায়ার পর্দাটা আড়াল করেছিল তাকে, সেই পর্দাটা আজ সরে গেল। আর ঠিক তখনই পর্দার ওপার থেকে তার নিজের বিবেক যেন মূর্তি ধরে সামনে এসে দাঁড়ালো। ঢাল তরোয়াল হাতে যুদ্ধ করতে এসেছে সে। শশীভূষণ না ব্রহ্মচারী সাধন, কি নামে ডাকবো তোমাকে? কে কে তুমি? কেন এসেছো? কি চাও? কি চাও? তুমি কি চাও সেটা আগে বলো। আর ঠিক 1 বছর পরে তোমার এই মঠে সন্ন্যাস হবে। তোমার নাম হবে সাধনানন্দ। সেসব কথা বুঝি ভুলে গেলে? মোটেও না, মোটেও না, ভুল কথা। আমি এখন ছাত্র, আমি এখানে পড়তে এসেছি। ব্রহ্মচারী না হলে এই মঠে কেউ থাকতে পারে না, তাই আমি এই পোশাকে আছি। তাই নাকি? ঈশ্বর সামান্য একটা পরীক্ষা করেছেন মাত্র, আর তাতেই তুমি নিজের পরিচয়কে এভাবে অস্বীকার করছো। পরীক্ষা? পরীক্ষা? এটা কোনো পরীক্ষা নয়। সম্ভা উর্বশীদের পাঠিয়ে ওসব পরীক্ষা মুনি ঋষিদের করা হতো। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আমি তো কোনো মুনি ঋষি নই। তাহলে মঠে বসে আছো কেন? নিজের বাড়িতে গিয়ে থাকো না। গোটাকতক ব্যাকরণ আর অলঙ্কার শাস্ত্র পড়লেই কেউ সাধু হয়ে যায় না। সব সন্ন্যাসী হওয়ার আমার কোনো দায় নেই। তাহলে ঘরে ফিরে যাও। এমন মিথ্যের বহর বাড়িয়ে লোক হাসিও না। যাবই তো, আমার ইচ্ছে, আমি ঘরে যাব। তুমি আমাকে হুকুম করার কে? সাবধান ব্রহ্মচারী সাধন, তুমি আমাকে আঘাত করতে চাও? ক্ষমতা থাকে তো নিজেকে বাঁচাও। সাবধান! কি যেন একটা সবেগে ছুটে এলো তার দিকে। মাথাটা বাঁচাতে গিয়ে মাথা ঘুরে ঘরের মধ্যেই পড়ে গেল শশীভূষণ। কিন্তু এ কি, সেই সন্ন্যাসী কোথায় গেল? সে নিজে ছাড়া এই ঘরে তো আর কেউ নেই, দরজাও ভেতর থেকে বন্ধ। তাহলে এতক্ষণ কে তাকে শাসন করছিল? মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইল শশীভূষণ। সেই সন্ন্যাসী কি তার বিবেক? নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছিল শশী এতক্ষণ? তাই হবে। বাবা মা দিন রাত তার হাত দুটো ধরে অসহায়ের মতো তাকে ঘরে ফেরার কথা বলতে থাকে, বিয়ে করে সংসারী হওয়ার কথা বলতে থাকে। সে কি তাহলে সত্যি ফিরে যাবে ঘরে? মনোরমা চলে গেলে আর এই কাব্য, অলঙ্কার, ব্যাকরণ নিয়ে কাশিতে পড়িয়ে থাকতে পারবে শশী? এই কথাটা মনে হতেই নিজের মনেই আচমকা চমকে উঠল সে। মনোরমার চলে যাওয়াটা শশীভূষণ যেন ভাবতেই পারছে না আজ আর। না, সে বুঝল দেশে তাকে ফিরতেই হবে।
মঠের সবাই হয়তো তাকে নিয়ে ঠাট্টা করবে, জয়ানন্দ স্বামী দুঃখ পাবেন, কিন্তু শশী নিরুপায়। মনোরমা ছাড়া কারোর কথাই আর তার ভাবার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মনোরমাকে ছেড়ে থাকাটা আমার পক্ষে অসম্ভব। আমি ওকে বিয়ে না 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 না, কি করে সম্ভব? বিয়ের কথাটা ভাবতে গিয়ে স্তব্ধ হয়ে গেল শশীভূষণ। মুহূর্তের মধ্যে তার মনে পড়ল, মনোরমা তো বিধবা, হলই বা সে কোনো উচ্ছল যুবতী, কিন্তু তার বৈধব্য তা তো মিথ্যে হতে পারে না। মা, বাবা, গোটা গ্রাম, সমাজ সকলে কি এই বিয়ে মেনে নিতে পারবে? আর মনোরমার বাড়ি? না, আর ভাবতে পারে না শশী। পাগলের মতো দরজা খুলে বেরিয়ে পড়ল সে। তখন সন্ধে হয়ে এসেছে, বিশ্বনাথের আরতি শুরু হয়েছে। দশাশ্বমেধ ঘাট থেকেও আরতির আওয়াজ কানে আসছে। মহাকালকে প্রণাম করে কেদারঘাটে সেই বাড়িতে এসে দাঁড়ালো শশী। তুমি? কাকিমা সারাদিন তোমার জন্য ভেবে অস্থির। মঠে গিয়েও তোমায় দেখতে পাইনি, ঢুকতেই দিল না জানো তো। মা বাবা কোথায় মনো? আরতি দেখতে গেছে, কলুগিন্নিও গেছে। ঘরে চলো, কথা আছে। হ্যাঁ, আমার সঙ্গে এসো। মনো, আমি বিয়ে করব। ওমা, তাই? বাহ, বেশ তো। কাকিমাও তো সেটাই চায়। ওরা শুনলে খুব খুশি হবে। কিন্তু তোমার মঠ? আমি আর ফিরবো না মনো। ও, এই দেখো আমার যা ছিল সব ঝোলায় পুড়ে আমি নিয়ে চলে এসেছি। তাই নাকি? কাকিমার আজ যা আনন্দ হবে না, এই কথা শুনলে কি যে আনন্দ। আমি তোমাকে বিয়ে করতে চাই মনো। আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে। আমাকে? তা কি করে সম্ভব? তুমি আমায় ফিরিয়ে দেবে কি? আমি যে বিধবা, গায়ে একেবারে ঠিঠি পড়ে যাবে যে। আমি বিধবা। আরে তাছাড়া কাকা বাবু কাকিমাকে কি বলবে? মনো, আমরা বিদ্যাসাগর মশাইয়ের কথা বলবো। বিদ্যাসাগর? তিনি আবার কে? তিনি এক মহান মানুষ মনো, পণ্ডিত মানুষ। সারা দেশ তাকে চেনে। বিধবাদের বিয়ে দিতে তিনি চেয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে এই বিয়ে মোটেও শাস্ত্র বিরুদ্ধ নয়। শাস্ত্র থেকে প্রমাণ তুলে এনে তিনি দেখিয়ে দিয়েছেন মনো। হ্যাঁ, তাই নাকি? এমন ঘটনাও ঘটে বুঝি? আরে কেন ঘটবে না? এই তো কাশীর পণ্ডিত সমাজকে তর্কে একেবারে নাকানি চোবানি খাইয়ে গেছেন আমাদের বিদ্যাসাগর মশাই। সত্যি? আমি নিজেও সেখানে ছিলাম তো, আমি তার কথা শুনেছি। মনো, আর কেউ না থাক, আমাদের মাথায় বিদ্যাসাগর মশাইয়ের আশীর্বাদ থাকবেই। সত্যি বলছো? থাকবেই। বিদ্যাসাগর মশাইকে না চিনলেও তাঁর এমন এক মস্ত আশীর্বাদের কথা শুনে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করল মনোরমা। শশী অবশ্য সেই রাতেই তার মাকে সব খুলে বলতে চেয়েছিল, কিন্তু মনোরমার বাধায় আর সেদিন তার কিছু বলা হলো না। বাড়ি ফিরে এসে ছেলেকে দেখে আর তার দেশে ফেরার কথা শুনে আনন্দে আটখানা হয়ে গিয়েছিল ব্রজহরি আর হৈমবতী। ছেলেকে নিয়ে দেশে ফিরে আসতে তাদের আর তর সইছিল না। ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরে এসেছে হৈমবতী। তার কপাল দেখে সকলে ধন্যি ধন্যি শুরু করেছে। হৈমর এখন একটাই কাজ, যাকে পায় তার সঙ্গেই ছেলের বিয়ের আলোচনা শুরু করে দেয় সে। একটা ভালো মেয়ের খোঁজ পেলে হৈম আর কিচ্ছুটি চায় না। মনোরমার সঙ্গেও আলোচনা করতে বাদ রাখে না হৈমবতী। যদি অন্য কোনো গাঁয়ের মেয়ের খোঁজ থাকে মনোরমার কাছে, হৈমবতীর মেয়ে খোঁজা দেখে ঘটক ঘটকের দলও তার বাড়িতে ইদানিং আসা যাওয়া শুরু করে দিল। শশীভূষণ বুঝল
এবার আর দেরি করা চলবে না। সেদিন ছিল রবিবার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পাশের ঘরে ঘুমোতে গেছে তখন ব্রজহরি। আর মায়ের পাশে বসে মহাভারত পড়ে শোনাতে শোনাতে হঠাৎই বইটা বন্ধ করে দিল শশী। প্রকাশ করে অবতীর্ণ হই। না, ও কি রে, বইটা বন্ধ করলি কেন? কি সুন্দর পড়ছিলি, পড় না শুনি। মা, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। এই যে চতুর্দিকে আমার জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ, এবার এটা বন্ধ করো। কেন? এই কি কথা? তুই বিয়ে করবি, একটা ভালো দেখে মেয়ে খুঁজবো না তোর জন্য? দেখ বাবা, যাকে তাকে তো আর ঘরে আনতে পারি না, তাই না? যাকে তাকে নয় মা, তোমার ঘরে যে আসবে সে অতি সজ্জন বংশের মেয়ে, তোমারও খুব কাছের হবে সে। বলিস কি? তুই তুই কাকে বিয়ে করতে চাস? বল বাবা, আমাকে সব খুলে বল বাবা। মনোরমা। কি? তুই কি পাগল হলি নাকি শশী? তোমরা মত দাও মা, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। এ হয় না, ও তো বিধবা, ওর আবার বিয়ে হবে কি করে? কি যে বলো মা, বিদ্যাসাগর মশাই কবেই বিধবা বিবাহ আইন করে দিয়ে গেছেন। ব্রিটিশরা অবধি আইনটা মেনে নিয়েছে, আর আমাদের শাস্ত্রে তো। রাম 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 রাম, চুপ কর বাবা, চুপ কর। সব কথা কানে শোনাও বাপ। মা, তুমি কি বলছো? ওগো, ওগো, তুমি কোথায় গেলে গো? এদিকে একবার এসো। ছেলে এসব কি বলছে, এসে শোনো। রাম 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 রাম। হায় ঠাকুর, ঠাকুর, আমাকে এই দিন দেখতে হবে বলে একেবারে বাড়ি মাথায় করে তুলেছ এই সব কথা শোনার জন্য। একটা দিন যে দুপুরে একটু ঘুমোবো তার জন্য। কি হয়েছে এটা কি বলো তো? আর কি হবে, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? তোমার ছেলে কি বলছে? তোমার ছেলে বলছে, বাবা, আমি মনোরমাকে বিয়ে করতে চাই, এই কথাটাই মাকে বলি। কি বলছো তুমি? মনোরমা, ওর পরিচয় তুমি জানো? ভুলে যেও না শশী, এটা বিলেত নয়, সাহেব সুবোধের দেশে যা হয় আমাদের দেশেও তা হতে পারে বাবা। না, হতে পারে না। আমাদের বিদ্যাসাগর আছেন, বিধবা বিবাহ আইন তিনিই পাশ করিয়েছেন, গোটা দেশে কথা জানে। রেখে দে বিদ্যাসাগর, 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 বিদ্যাসাগর। ওসব জ্ঞানের বোঝা নিয়ে এই গাঁ গেরামে চলবে না, বুঝেছ? তাছাড়া বিদ্যাসাগর তো হোটেলে খায়, তার কথার কোনো মাথা আছে নাকি? বাবা, বিদ্যাসাগর মশাই কোথায় খান আমি জানি না, তার নামে কুৎসাও কিছু কম নেই। তবে আমি একটা কথা জানি, তিনি যা বলেছেন আমাদের শাস্ত্র মেনেই বলেছেন। হিন্দু সমাজের এতে কোনো অমত থাকতে পারে না। কিন্তু পারে না? না, আমি মানি না, বুঝেছ? আমি মানি না। এসব অনাছিষ্টি ঘটালে গোটা গাঁ আমাদের এক ঘরে করবে, সারা গায়ে ঢিঢি পড়ে যাবে। না 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 না, এই কেলেঙ্কারি আমি হতে দিতে পারবো না। বেশ, দিও না, তবে আমারও আর বিয়ে দিতে পারবে না, সে আশা তোমরা ছেড়ে দাও। আমি আবার কাশিতে ফিরে যাব। দেখো আবার শশী, মানে 12 বছরের না দেখা ছেলেটা মা বাবার কাছে অনেকখানি অচেনা হয়ে গেছে। কাশিতে কয়েকটা দিন দেখে তাকে সবটা বুঝে উঠতে পারেনি ব্রজহরি। এই ছেলেকে কি করে শাসন করতে হবে, কি করে নিজেদের মতে তাকে নিয়ে আসতে হবে, সে কথা বুঝতে পারে না সে। স্ত্রীর পাশে চুপ করে দাঁড়িয়ে রইল ব্রজহরি, কিন্তু ঘরের কথাটা ঘরে আর চাপা রইল না। কি করে যেন গ্রামশুদ্ধ লোক তা জেনে গেল। ঘরে ঘরে এখন এই নিয়েই চর্চা, মুখ টিপে হাসি আর পুকুর পাড়ে নানা রকমের কুৎসা। সেই কুৎসা রটাতে কলুগিন্নিও কম গেল না। গাঁ জুড়ে শেষকালে এমন হলো যে কান পাতা দেয়। সে ঝড় মনোরমার বাড়ি অবধিও পৌঁছল। সমালোচনা আর নিন্দের ভয়ে মনোরমা আজকাল আর বাড়ির বাইরে পা রাখে না। নিজের ঘরে চুপটি করে বসে থাকে সে শুধু ভাবে তার অলক্ষণে কপাল। এই কপালে আর নতুন করে কি হবে? তবে মা বাবার কথা ভেবে তার মনটা খারাপ হয়ে যায় বই কি। হাজার নিন্দে সত্ত্বেও প্রাণের পুতলি মেয়েটাকে
তারা মুখ ফুটে কিছু বলতে পারে না, বকাঝকা তো দূরের কথা। মনোরমার পাশে এসে তার বাবা হারাধন চাটুর্যে যখন মাথা নিচু করে বসে থাকে, তখন দুঃখে যন্ত্রণায় মেয়ের বুকটা একেবারে ফেটে যায়। আমাকে কিছু বলো বাবা, আমাকে আমাকে বকো, তুমি আমাকে মারো। তোমার এই অপমান আমি আর সইতে পারছি না বাবা। আমার জন্য এই গায়ের সকলে তোমার দিকে আঙুল তুলছে। আমি আমি এর জন্য দায়ী বাবা। না না রে মা, না, তুই কিচ্ছু করিসনি। সব দোষ আমাদের কপালের রে মা। ভগবান যাকে দুঃখ দিতে চান তার যে আর কিছুতেই সুখ নেই রে মা। বাবা, ও বাবা, আমাকে তুমি কাশি পাঠিয়ে দাও। বিধবারা তো সেখানেই থাকে। আমিও বাবা বিশ্বনাথের কাছেই থাকবো। তোমাদের এই পাপ তো মিটবে। না মা, না, তুই আমাদের পাপ নোস, তুই আমাদের সর্বস্ব। তোকে এভাবে ফুরিয়ে যেতে দেব না রে মা। বিদ্যাসাগর মশাইয়ের লেখা আমি পড়েছি, শহরে গিয়ে তার কথা আমি শুনে এসেছি। বাবা, হ্যাঁ রে মা, বিদ্যাসাগর মানুষ নন মা, উনি দেবতা। তবে আমরা তো সাধারণ মানুষ, দেখি কতটা রক্ত ঝরা সইতে পারি আমরা। কাঁদিস নে মা, কাঁদিস নে, চুপ কর। পরদিন হারাধন চাটুর্যে যখন ব্রজহরির বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন মাঝ দুপুর। গায়ের রাস্তায় একটা কুকুরও আর জেগে নেই। এদিক ওদিক দেখে দরজার কড়া নাড়তে লাগলো হারাধন। আমি গো ব্রজহরি, আমি। দাঁড়াও, যাচ্ছি। ও হারাধন, এসো 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 এসো। তোমাকেই আমার দরকার ছিল হারাধন। ও। হারাধন চাটুর্যেকে নিয়ে দরজা বন্ধ করে নিজের বৈঠকখানায় এসে বসল ব্রজহরি। দুজনের মুখেই যেন থমথমে আষাঢ়ের মেঘ। ঘণ্টাখানেক পরে সদর দরজা খুলে এদিক ওদিক সতর্কভাবে দেখে যখন সাবধানে হারাধনকে এগিয়ে দিল ব্রজহরি, তখন যেন বর্ষা কেটে রোদ্দুর উঠেছে। তার কয়েকদিন বাদেই ব্রজহরি চাটুর্যের বাড়িতে ভয়ানক এক বিপদের কথা শোনা গেল। মনোরমা তো বাইরে বেরোনো বন্ধই করে দিয়েছিল, কিন্তু দুশ্চিন্তায় আর দুর্ভাবনায় ঘরে বসেই তার হৃদরোগ দেখা দিয়েছে। শহরে যাওয়া ছাড়া আর তার চিকিৎসা হবে না। কাক পক্ষী ওঠার আগেই মেয়েকে নিয়ে সস্ত্রীক কলকাতা পাড়ি দিল হারাধন চাটুর্যে। ব্রজহরির বাড়ির পরিবেশ তখনও বেশ থমথমে। শশীভূষণ স্পষ্ট জানিয়েই দিয়েছে যে সে আর কখনো বিয়েই করবে না। ফিরে এসে সে ভুল করেছে। সে আবার কাশীতে তার পুরনো মঠে ফিরে গিয়ে পড়াশোনাটা শেষ করতে চায়। তারপর সেখানেই একটা টোল খুলে ছাত্র পড়াবে সে। শুভ দিন দেখে সেও এবার কাশীর পথে যাত্রা করল। গ্রামের নিন্দে মন্দ আস্তে আস্তে ঠান্ডা হলো, কুৎসা বন্ধ হলো। কেউ মনোরমার শরীরের কথা ভেবে, কেউ আবার হৈমবতীর কপালের কথা চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। শশীভূষণ অবশ্য যাকে ঈশ্বর মেনে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, সেই ঈশ্বর শুধু যে মুখ তুলে চাইলেন তা নয়, নিজে এসে আশীর্বাদও করলেন। প্রণাম করো মনোরমা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে প্রণাম করো। থাক মা, থাক থাক থাক, বেঁচে থাকো। আজ যা হয়েছে শুধুমাত্র ওনার কৃপাতেই সম্ভব হয়েছে। তোমাদের কল্যাণ হোক, কল্যাণ হোক। ব্যাপারটা যে কি ঘটল তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। মেয়েকে নিয়ে হারাধন চাটুর্যের সব পরিবারে কলকাতায় আসার কারণটা অবশ্যই চিকিৎসা নয়। শশীভূষণের হাতে তুলে দেওয়ার পরে মনোরমার হৃদয়টা এখন বেশ সুখেই আছে। সমাজের চাপে কুলীন বিয়ের অভিশাপকে এড়াতে না পারলেও ফুলের মতো মেয়ের এই বিধবার বেশটা চাটুর্যে পরিবার কিছুতেই সহ্য করতে পারত না।
বিধবা বিবাহের বক্তৃতা শুনতে এককালে কলকাতায় পাড়ি দিয়েছিল বটে হারাধন চাটুর্যে, কিন্তু সমাজের দিকে তাকিয়ে তার সাহসটা নিভে এসেছিল। এখন শশীভূষণকে পাশে পেয়ে সেই সাহস তার আবার দ্বিগুণ উৎসাহে জ্বলে উঠেছিল। ওই মনোরমা ছাড়া ছেলেকে যে আর কেউই সংসারে বাঁধতে পারবে না, ব্রজহরিও তা বেশ বুঝতে পেরেছিল। আর ছেলেকে সে কোনো মূল্যেই হারাতে চায় না। সুতরাং সেদিন দুই হবু বেআইয়ের রুদ্ধদ্বার আলোচনার পরে এই ছলনাটুকুর আশ্রয় নিতেই হয়েছে। বাকিটা শশীভূষণের কৃতিত্ব। মানে কাশি যাওয়ার নাম করে কলকাতায় এসে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যোগাযোগটা শশীই করেছে। বরকনে অবশ্য গ্রামে আর ফেরেনি। বিদ্যাসাগর মশাইয়ের দয়ায় সেখানেই ছেলে পড়ানোর চাকরি জুটে গেছে শশীভূষণের। আর চাটুর্যে কর্তাগিন্নি কাঁদতে কাঁদতে দেশে ফিরে এসেছিল। গ্রাম শুদ্ধ লোক তাদের মেয়েকে অকালে হারানোর যন্ত্রণায় কাতর হয়ে উঠেছিল। তবে ছেলের শোকে মুখুজ্জে কর্তাগিন্নি আজকাল একটু ঘন ঘনই কাশি যায়। আহা, স্বয়ং বিশ্বনাথ ছাড়া এই দুঃখে কার কাছেই বা দুদণ্ড জড়িয়ে আসবে তারা, তাই না? শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প ধর্মের কল। আজকের প্রশ্ন, কাশীতে কোথায় বাড়ি ভাড়া নিয়েছিল ব্রজহরি? গত সপ্তাহের কুমার সম্ভব গল্পের প্রশ্ন ছিল, কোন অস্ত্র দিয়ে তারকাসুরকে বধ করলেন কার্তিক? সঠিক উত্তর শক্তি অস্ত্র। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন পূজা বেরা, সুমিতা সমাদ্দার, দীপ্তি মাইতি, বর্ণালী মাহাতো, আশরাফুল মিয়া, সুতপা দাস, শান্তা ঘোষ, রত্নজিৎ দেবনাথ, এস.কে. আমিন, মধুমিতা পাল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।